রাত্রির স্তব্ধতা তখন প্রায় নিঃশ্বসিত। জানালার অপ্রকাশিত অন্ধকারে দূরের আকাশও যেন নিজের রং ভুলে থমকে আছে। নগরীর শব্দ অনেক আগেই নির্বাপিত। শুধু দেয়ালের ভেতরে জমে থাকা নিস্তব্ধতার ধ্বনি যেন কানে টোকা দিচ্ছিল। ঘরের বাতাসে এক অদৃশ্য দম চাপা ভার ছিল। ফিকে আলোয় ছায়াগুলো দীর্ঘ হয়ে মেঝে জুড়ে ভীতির কোনো অধেকা মানচিত্র আঁকছিল। দেয়ালের রঙও যেন তখন বিবর্ণ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই দেয়ালগুলো অনেক কিছু দেখেছে, কিন্তু বলতে পারে না। রাতের শেষ প্রহর মানেই তা চোখের ভেতরে ঘুরপাক খাওয়া প্রশ্নের সময়। চোখ খুলে থাকলেও মন যেন বন্ধ, দরজার ভেতরে বন্দি। রাত তখন শেষ হওয়ার পথে, কিন্তু আলো এখনও জন্মায়নি। এই অদ্ভুত মধ্যবর্তী সময়টি সবচেয়ে বেশি অস্থির, কারণ আলো আসার আগে অন্ধকার সব সত্যকে দুই ভাগে ভাগ করে দেয়। কি ঘটেছে আর কি ঘটতে পারে। শেষ প্রহরে নিস্তব্ধতা তখন যেন জমাট অন্ধকারের উপরে আরেক স্তর অন্ধকার ছড়িয়ে রেখেছে। ঘরের বাতাসে অনুচ্চারিত আতঙ্কের ধোঁয়া ভেসেছিল, যেন কেউ শ্বাস নিলেই তা শব্দ হয়ে উঠবে। ঘরটায় কোনো আলো ছিল না, কেবল দূরে জানালার ফাঁক দিয়ে ঠান্ডা চাঁদের আলো একটি সরু রেখার মতো মেঝের উপরে পড়ে দীর্ঘ এক অস্বস্তিকর ছায়া তৈরি করেছিল। সে ছায়ার গহীনে একজন ব্যক্তি বসে শান্তভাবে। ঝড়ের আগের সেই ভয়াবহ স্থিরতা। লোকটার দৃষ্টি একটু নড়ছে না। বর্তমানে মুখের উপরে কোনো অভিব্যক্তি নেই। লোকটার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নেই। দেয়ালের উপরে পুরনো রং খসখসে হয়ে উঠে এসেছে। বাইরে দূরে হয়তো কোনো কুকুর ডেকেছিল ভয়ানকভাবে, কিন্তু সেই ডাকও খেয়ে ফেলল দেয়ালের বদ্ধ নীরবতা। ঘরের ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছিল সুনিপুণভাবে, মৃত্যুর আগাম গণনার মতো। লোকটা আকস্মিক পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। তার সামনে 3 রকমের মাংস রাখা আছে। এক বোল মাংস যুবতী মেয়ের, আরেক বোল মাংস বাচ্চার, আরেক বোল মাংস এক অর্ধবয়সী মহিলার। 3 জনের রক্ত আলাদা করে রেখেছে জগের মধ্যে। মাংসগুলো সিদ্ধ করে নিয়ে এসেছে, এরপর টেবিলের উপরে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। হাসি থামিয়ে এক গ্লাস রক্ত নিয়ে পৈশাচিকভাবে হাসে ধীরে ধীরে। এরপর রক্তটুকু ঢকঢক করে গিলতে থাকে। কুমারী মেয়েদের একটা গোপন জিনিস তার কাছে রেখে দেয়। পুরুষদের রক্ত সে কখনো পান করেনি। কুমারী মেয়ে আর বাচ্চাদের রক্ত তার কাছে অমৃত। একটা মাংসের বোল নিজে কাছে নিয়ে আসে, এরপর চামচের সাথে লবণ মিশিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। জিহ্বা বের করে চেটে নেয় গ্লাসের লাল রক্তটুকু। খাওয়ার মধ্যে আকস্মিক কেউ একজন ভেতরে ঢোকে। লোকটা পাত্তা দিল না। এই রুমে 2 জন ব্যক্তি ঢুকতে পারে। একজন হলো গ্যাংস্টার বস নিক জেফরান, আরেকজন ক্রিমিনাল লিডার আরিশ। লোকটা মাংস চিবিয়ে বলে, খাবার মধ্যে ডিস্টার্ব করলে ভাই, বলো কেন এসেছে? নিক ঘৃণায় নাক মুখ কুঁচকে ফেলে। কুকুরেরটা খাচ্ছিস নাকি মানুষেরটা খাচ্ছিস? কুমারী মেয়ে। রেপ করেছিস? জেড মাংস মুখে নিয়ে বিকৃতভাবে হাসে। জেডের খাওয়া দেখে নিক ধমকে ওঠে। শুয়োরের বাচ্চা খাওয়া অফ দে। বমি করাবি নাকি? জেড অদ্ভুতভাবে হেসে বলে, নিক তুমি নিজেও খেয়েছো একসময় ভাই। আমার খাবারগুলোকে এমন নাক চিটকালে চলে বলো। চোয়াল শক্ত করে বলে, নিক বিষাক্ত উদিত, বাধ্য হয়ে খেতে হয়েছে। তোর মতো নরখাদক হয়ে যায়নি। মাঝে মাঝে ইচ্ছে করে রক্ত না দিয়ে রক্ত শূন্যতায় মেরে ফেলি। কি জন্য এসেছো সেটা বলো। ঠোঁট কামড়ে ধরে বলে, যে কোপাকুপি কম করবে। তাকে কাল পাশের রুমে ট্রান্সফার করাবো। সেটা সাউন্ড প্রুফ রুম। সারাদিন কোপারেও কেউ শুনবে না, তবে আজ কোনো রকম আওয়াজ করবি না। একজনে ভয় পাবে। পৈশাচিক হেসে বলে, কার জন্য? তোমার যান্ত্রিক হৃদয়ে মায়া হলো গ্যাংস্টার বস? কে আছে এই অন্ধকার মিনারের ভিতর? নিক কপাল ঘেঁষে থেমে থেমে নিঃশ্বাস নিয়ে বলে, যে আছে তার দিকে সামান্য ফিরেও তাকাবি না। যদি কোনোদিন সামান্য তাকিয়েছিস, তাহলে তোর দেহ টুকরো টুকরো করে কেটে এইভাবে সিদ্ধ করব। তার কোনো সন্দেহ নেই। তবে তোর মাংস মানুষ নয়, হান্টার আর শ্যাডো খাবে। জেড খাওয়ার মধ্যে মনোযোগী হয়ে বলে, তোমার কথার অমান্য হয়নি আমি কোনোদিন, আজও হব না, নিশ্চিন্তে থাকো। নিক কিছুক্ষণ নিঃশুপ থেকে ভারী পায়ে রুম থেকে বেরিয়ে যায়। জেড বাঁকা হেসে নিজের খাওয়াতে মনোযোগ দেয়। ঘুম ঘুম চোখে অ্যানির চোখ খোলে। সারা রাত ভয়ে ঘুমাতে পারেনি। এমন ভয়ানক গা ছমছমে পরিবেশ, তার সাথে আস্ত একটা জানোয়ারের সাথে এক বিছানায় ঘুমানোটা অ্যানির জন্য পসিবল হয়ে ওঠেনি। অ্যানি বুঝতে পারছে না এটা কোন জায়গা, আর এটা বাড়ি নাকি অন্য কিছু। অ্যানি বহু কষ্টে নিজের শরীরের সাথে যুদ্ধ করে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তার থেকেও বেশি পুরো সর্বাঙ্গে ব্যথা করছে। মনে হচ্ছে যেন হাড়ের ভিতর দিয়ে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। অ্যানি নিজের শরীরের দিকে তাকায়। তার শরীরে তো কাদা লাগানো ছিল। এসব পরিষ্কার হলো কিভাবে? আচমকা মনে আসলো নিক ঘুমিয়ে যাওয়ার পর সে চুপি চুপি বিছানা থেকে নামে। এরপর একটু এদিক সেদিক চোখ বুলাতে ওয়াশরুমের দরজা দেখতে পায়।
কোনো কিছু না ভেবে শাওয়ার নিতে চলে যায়। সেখানে গিয়েও প্রচুর সাফার করতে হয়। চারিদিকে লাল কালোর মিশ্রণে কেমন ভুতুড়ে মনে হচ্ছিল। নিস্তব্ধত রাতে এক ফোঁটা পানির আওয়াজও প্রচুর ভয়ানক শোনা যায়। অ্যানির মনে হচ্ছিল এই বুঝি কেউ এসে পেছন থেকে ঘাড় মটকে দিচ্ছে, ছাদ দিয়ে কেউ উল্টো হয়ে হাঁটছে। অ্যানি শাওয়ার নিতেও গিয়েও আতঙ্কে জমে যায়। অনেক যুদ্ধ করে পরিশেষে শাওয়ার নিতে সফল হয়। শাওয়ার নেওয়ার পর মনে হলো সে কাপড় আনেনি। বিরক্তি নিয়ে ট্রায়াল রুমে প্রবেশ করে নিকের কোনো একটা শার্ট নেয়ার জন্য, কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে মেয়েদের পোশাকও ছিল। অ্যানি কিছুটা চিন্তিত হয়ে যায় পোশাক দেখে। প্রতিটা জামা অতিরিক্ত পুরনো আর ছেঁড়া। নাক ছিটকে বিরক্তির নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে ওঠে, ট্রিলিয়নার হয়ে লাভ কি যদি নিজের ট্রায়াল রুমে ছেঁড়া কাপড় রাখতে হয়? শুনলাম নিজে কোনো শার্ট একবার পরে ফেললে পরের বার সেটা স্পর্শ করেও দেখে না। গ্যাংস্টার বস নিক জেভরানের ট্রায়াল রুমের এই নমুনা, ছি। অ্যানি বিড়বিড় করতে করতে অপারক হয়ে সেই পুরনো টপটা পরে। এরপর চুপচাপ দূরত্ব বজায় রেখে নিকের পাশে এসে শুয়ে পড়েছিল, কারণ রাতেরই নিস্তব্ধতায় সে আর কোনো অশান্তি চাচ্ছিল না। এমনিতেও প্রচুর দুর্বল সে, পাশে না ঘুমালে যদি আবার রেগে তাকে আঘাত করে বসে, পরবর্তী আঘাত সহ্য করার ক্ষমতা এমনিতেও তার কাছে নেই। অ্যানি কথাগুলো মনে করে নিজের দিকে তাকায়। নিজের ড্রেস আপের অবস্থা দেখে ঠোঁট উল্টায়। গলার কাছে অনেকটা ছেঁড়া, কেমন বিশ্রী আর পুরাতন দেখতে লাগছে। হঠাৎই গ্যাংস্টার বসের আগমন ঘটে। দরজা খোলার শব্দ পেয়ে অ্যানি চমকে ওঠে। নিককে কপালে ভাঁজ ফেলে রুমে ঢুকতে দেখে দ্রুত পায়ে চাদর জড়িয়ে নেয়। নিক গম্ভীর পায়ে রুমের ভেতরে ঢোকে। হাতা কাটা কালো গেঞ্জি পরিধান করা, পেশিবহুল হাত দুইটা টান টান হয়ে আছে। ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু চকচক করছে, দেখেই বোঝা যাচ্ছে জিম থেকে এসেছে। নিক গেঞ্জিটা একটানে খুলে ডিভানে ছুঁড়ে মারে। অ্যানি এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এই লোক মারাত্মক অ্যাট্রাকটিভ। এই লোকের সৌন্দর্য ও নিখুঁত ঠোঁটের নিচে এই তিলটা সব থেকে বেশি ভয়ানক। অ্যানি মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হয় নিজের অনুভূতি নিয়ে। যাকে জীবনের সব থেকে বেশি ঘৃণা করে তাকে দেখে এতটা মুগ্ধ কেন হয়ে যায় সে? এই লোকের বাহ্যিক রূপ তীব্র ভয়ানক, যার সর্বাঙ্গে তাকালে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য, কিন্তু অভ্যন্তরীণ পৈশাচিক রূপ দেখলে মেয়েরা কাঁদতেও বাধ্য। অ্যানি নিঃশ্বাস টেনে নিকের দিকে তাকালো কিছু বলার জন্য, কিন্তু নিকের দৃষ্টি দেখে গলা শুকিয়ে আসে। কণ্ঠস্বর সেখানেই আটকে যায়, গলা দিয়ে আর কথা বের হলো না। নিক নিজের পেশিবহুল হাত দুইটা ডিভানের দুই পাশে ছটিয়ে রেখেছে। অ্যানির দিকে তির্যক চোখে বাজ পাখির ন্যায় তাকিয়ে আছে। নিক নিজের ঠোঁট কামড়ে ধরে। নিকের এমন চাহনিতে অ্যানি অস্বস্তিতে পড়ে যায়, শরীর ঢাকার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু সে তো বর্তমানে শালীনভাবেই বসে আছে, তাহলে এই লোক এমন গভীরভাবে কি দেখছে? নিক নিচের ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এইভাবে লুচ্চাদের মতো তাকিয়ে আছেন কেন? নিক চোখ ছোট ছোট করে ফেলে। গম্ভীরতা টেনে অ্যানির কথাটার অর্থ বোঝার চেষ্টা করে। চোয়াল শক্ত করে ধমকে ওঠে এক প্রকার। রাবিশ, ভাষা এত জঘন্য কেন? নিকের ধমকে অ্যানি কেঁপে উঠলেও নিজেকে সামলে নেয়, কিন্তু নিকের কথাটা হজম হলো না। সমস্ত ভয়কে উপেক্ষা করে বলে, কিছু কিছু লোকদের মুখে ভদ্রতার বাণী শুনলে ইচ্ছে করে মাইক ভাড়া করে হাসি। আপনি যে গালিগুলো দেন সেগুলো কি জঘন্য নয়? নাকি মসজিদের ইমামতি করেন আমার সামনে? নিক ডিভান থেকে গম্ভীর হয়ে ওঠে। তার দৃষ্টি এখনো অ্যানির দিকে। ধীর পায়ে সে বিছানার দিকে এগিয়ে আসতে থাকে। নিককে আসতে দেখে অ্যানি শুকনো ঢোক গেলে। নিক বিছানার কাছে এসে বুক টান টান করে দাঁড়ায়। এরপর ভারী কি আওয়াজ তুলে বলে, আমি খারাপ, তাই আমি খারাপ কথা বলি, খারাপ কাজ করি। কিন্তু তুমি কি খারাপ? তুমি কেন বাজে শব্দ প্রয়োগ করবে? অ্যানি নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, যে শরীরে কলঙ্কের কালিমা লেপ্টে আছে সেই শরীরের মালিক তো খারাপ হবেই নিক জেভরান। খারাপ আমি ছিলাম না, কিন্তু এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ নারী আমি, আনাস্তাসিয়া এলি, কারোর রক্ষিতা, যাকে রাস্তার প্রস্টিটিউট বলা হয়। অ্যানির কথা কর্ণে প্রবেশ করতে নিকের চোখ দুটোর মধ্যে হিংস্রতা ফুটে ওঠে। উন্মুক্ত বুকটা ওঠানামা করছে নিঃশ্বাসের ঘনত্বের কারণে। রাগটাকে সামলাতে পারেনি গ্যাংস্টার বস। ঝড়ের বেগে অ্যানির গলাটা চেপে ধরে। প্রবল ক্ষত তাই মাথাটা নিয়ে হেডবোর্ডের সাথে শক্তভাবে চেপে ধরে হুঙ্কার দিয়ে ওঠে, কলঙ্কের কালিমা লাগবে কেন তোর শরীরে? লাগতে দিয়েছি আমি? সামান্য কলঙ্ক তোকে ছুঁতে দিয়েছি? এই শোরের বাচ্চা, কথা বল। কথা বলছিস না কেন? উত্তর না পেলে কিন্তু এই মুহূর্তে নিঃশ্বাসটা বন্ধ করে ফেলবো। দরকার নেই আমার কাউকে। নিকি জেভরান একা বাঁচতে চেনে। 7 বছর যে ছেলেটা হিংস্র নেকড়ের গুহায় যুদ্ধ করে থেকেছে, সেই নিক জেভরান এমন আলিশান বাড়িতে সারা জীবন কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
তোর মতো ধান্দাবাজের প্রয়োজন নেই আমার। অ্যানি ছটফট করে ওঠে নিকের শক্ত থাবায়। গলাটা একদম বাজেভাবে চেপে ধরে রেখেছে, যে কোনো সময় নিঃশ্বাসটা আটকে যাবে। অ্যানির চোখ উল্টে আসার উপক্রম, নিকের হাত ধরে শক্তভাবে ছোটার জন্য অস্ফুট আওয়াজে বলে। নিজেকে নিজে প্রশ্ন করুন, কারণ রক্ষিতা হয়ে থাকাটাকে কি বলে? নিক নিচের হাত আরো শক্ত করে ধরল। ধূসর চোখ দুইটা তীব্র দহনে জ্বলছে, সাদা মণিগুলো লাল হয়ে উঠছে। নিক দাঁত পিষে হিংস্রতা নিয়ে গর্জে ওঠে। নিক জেভরানের রক্ষে তার প্রয়োজন থাকলে বিয়ে করেছে কেন? হ্যাঁ, তোর শরীরে কলঙ্কের দাগ লাগাতে চাইলে বিয়ে করেছি কেন? তোকে বিয়ে করা ছাড়া ভোগ করতে পারতাম না? তোর শরীর চাইলে কারোর আটকানোর ক্ষমতা আছে আমাকে? বন্ধ রুমে তোকে রক্ষিতার মতো ট্রিট করলে এতদিনে বেঁচে থাকতে ভেবেছিস? আমাকে সামলানোর ক্ষমতা কোনো রক্ষিতার নেই। আল্লাহর কালাম পাঠ করার পর তোর সম্মতিতে তোকে বিছানায় নিয়েছি। এর আগে নিয়েছি? তোকে রক্ষিতার মতো ট্রিট করে বিছানার অংশ বানিয়েছি? শুয়োরের বাচ্চা বল। নিকের এক একটা কথা আর হুঙ্কার দেয়ালগুলো যেন কেঁপে উঠছিল। অ্যানি নিঃশ্বাস নিতে পারছে না, চোখ বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। কোনো উত্তর করল না সে। সত্যি এই তো বিয়ে করেছে কেন? এতদিন ট্রমা আর মানসিক চিন্তার কারণে সে তো এটাই ভাবেনি। নিক জেভরান চাইলে দিনের পর দিন কামনা মিটিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারত, কিন্তু সে তা করেনি। কিন্তু টর্চার তো কম করে না। বিয়ে করেছে কেন তাহলে? অ্যানি আর ভাবতে পারছে না। কোনো মতে হালকা শ্বাস নিয়ে বলে, মরে যাচ্ছি, আর কত চেপে রাখবেন? দম বন্ধ হয়ে মরে গেলে কার সাথে এইভাবে রাগ দেখাবেন? শুনল কথাটা। তীব্র ক্ষোভের সাথে অ্যানিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। অ্যানি পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয়। এতক্ষণে যেন নিঃশ্বাস ফিরে এসেছে, আরেকটু হলে মরেই যেত। ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে একদম। অ্যানি গলায় ধরে একাধারে কাশতে থাকে। অ্যানি ভেবেছিল হয়তো নিক পানির বোতলটা এগিয়ে দিবে, কিন্তু হার্টলেস লোকটা রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। অ্যানি নিরাশ হয়ে নিজে পানি নিয়ে একশ্বাসে গিলে ফেলে। এই ব্যক্তির থেকে ভালো কিছু আশা করা বোকামি। শরীরে এমনিতেও শক্তি নেই, যে কোনো সময় জ্বর চলে আসবে তার কোনো সন্দেহ নেই। দুর্বল শরীরটা বিছানায় এলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই নিকের গম্ভীর আওয়াজ ভেসে আসে। অ্যানি ঘুমানোর টাইম নয় এখন, বেবি গার্ল। অবাক হয়ে বলে। নিক ঠোঁট মানে? কামড়ে পাকা হেসে বলে, মিনারের ভেতরে রাখা প্রতিটা স্টাফকে বাইরে পাঠিয়ে দিয়েছি তোমার জন্য। নিক রেগেও যেন রাগ করলো না, নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে, ওরা তোমার দিকে তাকালে আমার হাত রক্তাক্ত হবে প্রচুর। রক্তপাত চাচ্ছি না আপাতত। অ্যানি বিরক্ত হয়ে বলে, নিক মানুষের দৃষ্টি একটা দান, আর এটা দিয়েই একজন আরেকজনকে দেখায়, আর এটা দিয়ে একজন আরেকজনকে দেখাটাই স্বাভাবিক। তাই তাই বলে কারোর জবান বন্ধ করে ফেলবেন? এইটা কি ধরনের পাগলামো নিক জেভরান? আপনার ডাক্তার দেখানোর প্রয়োজন। এক ধ্বংসাত্মক সাইকোপ্যাথ আপনি। শব্দ করে হেসে উঠল। তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। অ্যানি নিঃশ্বাস টেনে বলে, অ্যানি একটু রেস্ট নিব। রান্না করবে কে, কাজ করবে কে বাকিগুলো? প্রচণ্ড অবাক হয়ে যায়। তাকে কাজের কথা বলছে এই লোক, কিন্তু সে তো রান্না করতে পারে না। অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, আপনার কি টাকার অভাব দেখা দিয়েছে? সকল স্টাফদের বাহির করে দিয়ে আমাকে কাজে লাগাচ্ছেন? নিক পাকা হেসে বলে, নিকের প্রচুর অভাব দেখা দিয়েছে। কয়েকদিন পর রাস্তায় থালা দিয়ে বসাবো তোমাকে। ঠাট্টা অ্যানি বুঝতে বাকি নেই। বিরক্তি নিয়ে বলে, অ্যানি সেটা বললে তো হবে না বেবি গার্ল। 80 জন গার্ডদের দুপুরের খাবার তুমি তৈরি করবে। রাতে কাজ থেকে ফিরে যাতে পুরো মিনার ক্লিন দেখতে পাই। সামান্য ডাস্টও আমি সহ্য করতে পারি না। কাজের এদিক সেদিক হলে পুরো রাতের ফল ভোগ করবে। কিছু মিছু অনেক কিছুই ঘটবে। লম্বা শ্বাস টেনে বলে, পালিয়ে যাওয়ার জন্য বদলা নিচ্ছেন? গ্রীবাদেশ নাড়িয়ে বলে, এর বদলা চাইলে জবানটা বন্ধ করে ফেলতাম, কিন্তু কতদিন আর বসিয়ে বসিয়ে খাওয়াবো? বিনা পরিশ্রমিকে তো কেউ কাউকে এক গ্লাস পানিও দেয় না, অথচ তোমাকে 3 থেকে 4 মাস বসিয়ে খাওয়াচ্ছে। কাজ করলে এমনিতেও পালিয়ে যাওয়ার ভূত মাথা থেকে সরে আসবে। দামি কাপড়, দামি খাবার আর রুমে সারাদিন ঘুমিয়ে থাকলে তো বাজে চিন্তা আসবেই। এখন থেকে সাধারণদের মতো কাপড় পরবে, দিনে কাজ করবে আর রাতে আমাকে সামলাবে। খাওয়ার খোটা দিচ্ছে, থাকার খোটা দিচ্ছেন? নিক কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার প্রতিটা রোজগার তোর জন্য। পুরো সাম্রাজ্য খেয়ে ফেললেও কিচ্ছু বলবো না, থেমে কিন্তু এই শাস্তিটা তোমাকে ভোগ করতেই হবে বেবি গার্ল। মাটি চাপা দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, বাকিটা না হয় স্কিপ করলাম। এতটা শাস্তি দিয়েও আপনার হয়নি? এই শাস্তিটা কি শুধুমাত্র গার্ডদের লাড্ডু বানিয়ে খাওয়ানোর জন্য দিচ্ছেন? নিক ঠোঁট কামড়ে ধরে বলে, এইভাবেই প্রতিটা উদ্দেশ্য বুঝে নেবে।
কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। অ্যারি ভয়ে শুকনো ঠোক গিলে। একজন লোকের রান্না সে কিভাবে খাবে? আর এত বাড়ি বাড়ি সে এমন এবং এত বড় বাড়ি সে এমন দুর্বল শরীর নিয়ে ক্লিন করবে কিভাবে? আর কাজ না করলে এই লোকটাকে নিয়ে বিশ্বাস নেই যদি সত্যি তাকে আবারও কাছে টেনে নেয়। কিন্তু এই স্পর্শ তার কাছে বিষাক্ত লাগে। ঘৃণা করে সে এই ব্যক্তিটাকে। তানভি মেহেরকে পড়িয়ে যাচ্ছে, কিন্তু মেহেরের ধ্যান ধারণা আজ অন্যদিকে। বইয়ে তাকিয়ে আছে কিন্তু মনোযোগ বইয়ে নেই। তানভি আর চোখে তাকায় কয়েকবার মেহেরের দিকে। অনেকবার লক্ষ্য করেছে সে বিষয়টা। পড়ার মধ্যে বসে অন্যমনস্ক হয়ে থাকার মেয়ে মেহের নয়। 2 বছর ধরে তানভি মেহেরকে পড়াচ্ছে, কোনোদিন এমন হয়নি। আজ হয়েছে কি মেয়েটার? তানভি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে পড়া অফ দিয়ে। এদিকে পড়া অফ হয়ে গিয়েছে সেটা পর্যন্ত খেয়াল নেই। তানভি গলা খাকারি দিয়ে ওঠে। 2বার কাশি দিতেই মেহেরের ধ্যান ভাঙে। বোকা বোকা চোখে তানভির দিকে তাকায়। তানভি চোখ দিয়ে ইশারা করে বলে, মেহের মনোযোগ কোথায় তোর? ঠোঁট ভিজায়। দাঁত বের করে হাসার চেষ্টা করে বলে, মনোযোগ কোথায় যাবে? পড়ার মধ্যে পড়ছি আমি। তানভি ভ্রু নাচিয়ে বলে। মেহের তুই পড়ছিস? মাথা নাড়িয়ে বলে, হুম। আসলেই? হ্যাঁ। লাস্ট কি নিয়ে আলোচনা করেছিস সেটা বল। মেহের তাকায় তানভীরের দিকে, ঠোঁট উল্টে বাচ্চামো করে তাকায়। তানভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে। মেহের চোখ বন্ধ করে এদিক সেদিক তাকিয়ে বলে। কিছু না আপু। মেহের আবারও তাকায় তানভীর দিকে, সামান্য ঢোক গিলে। কিভাবে বলবে সে এই কথাটা যে কাউকে বলার মতো নয়। মেহেরকে নিশ্চুপ থাকতে দেখে তানভি পুনরায় বলে, আমার কাছে লুকায়িত কোনো জিনিস নেই, তোর জীবনের সব কিছুই আমার জানা। এই কথা বলতে এমন দ্বিধাগ্রস্ত করছিস কেন? মেহের অসহায় চোখে তাকিয়ে বলে। আপু, 1 সপ্তাহ ধরে আমার বুকে অজান্তেই ভয়ে ধুকধুক করছে। কোনো কারণ ছাড়াই ভয় পাচ্ছি আমি। মনে হচ্ছে কেউ আমাকে চারপাশ দিয়ে ভেঙে দিচ্ছে। শরীরে অসহ্য যন্ত্রণা করছে। এমন মনে হচ্ছে আমি আর বাঁচবো না। ও আপু, বলো না, এমন কেন মনে হচ্ছে? আমি তো বাঁচতে চাই, বলো। নিকের সাথে সংসার সাজাতে চাই, ওকে বিয়ে করে বউ হতে চাই। কিন্তু আমার এমন অসহ্য অনুভূতি কেন হচ্ছে আপু? মেহের কথাটা বলতে বলতে ফুপিয়ে ওঠে। তানভি বুকের সাথে মিশিয়ে নেয়, কপালে চুমু খেয়ে বলে। এভাবে কাঁদে না বোন, তোর কিন্তু মাথায় সমস্যা। কান্না করলে পরে পস্তাবি। এসব তোর মনের ভুল। অনেক সময় আমারও হয়। তাই বলে কি আমি মরে যাচ্ছি? দেখ, একদম ঠিকঠাক বসে আছি তোর সামনে। তাই অযথা চিন্তা করে নিজেকে চিন্তিত কেন করছিস? তোর পাশে আমি আসি, দাদামশাই আছে, আর তোর সব থেকে বড় শক্তি আরিশ ভাই আছে। কিসের এত বই তোর? মেহের কিছুটা শান্ত হয়, তবে কান্নার রেশ কমে না। তানভীর বুকে মাথা রেখেই বলে। কখনো এমন অবস্থা আমার হয়নি আপু। 18 বছর বয়সে এই প্রথম আমার সাথে এমন হচ্ছে। কিসের ভয়? আমি নিজেও এর অর্থ খুঁজছি। আমি শুধু নিকের সাথে সংসার করতে চাই আপু। এই জীবনে না হলে আর কিছু চাওয়ার নেই। তানভি দীর্ঘশ্বাস ফেলে বলে। সব হবে নিক্সার তোর। উনি জানে তুই ওনাকে পছন্দ করিস, জীবনের থেকেও বেশি ভালোবাসিস। সব পাগলামি করিস ওনার জন্য। উনি তো সব জানেন মেহের। ওনাকে সবাই জমের মতো ভয় পায়। ওনার চাহনিতে লুকে কাঁপে। সেখানে তোর সেখানে লোকটা তোর সাথে নরম ব্যবহার করে, বুঝতে পারছিস? তোর সাথে নিক্সারের বিয়ে হবে। কান্না অফ কর, শান্ত হ। মেহের বুক থেকে মাথা তোলে, চোখের পানি মুছে নাক টেনে বলে। সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? মেহের মুচকি হাসলো। তানভি তাজ্জব বনে যায়। এখন কান্না করে বুক ভাসাচ্ছিল, এখন আবার হাসছে। তানভি নিজেও মুচকি হেসে বলে। মেহের কপাল কুঁচকে ফেলে। একটু বেশি প্রশংসা করে ফেলছো না আপু? তানভি নিজেও একই ভঙ্গিতে বলে। বাস্তবতা বলছি। মেহের গলা কেশে বলে। শুনলাম তুমি প্রেম টেম করছো। বেটা রাজি হলো কিভাবে? তানভি লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। কিভাবে এত কিছু বলবে সে? তাকে একসেপ্ট না করাতে পানিতে ঝাঁপ দিয়েছিল, এরপর লোকটা বাঁচিয়ে তার তানভি থেমে যায় ভাবনা থেকে। লজ্জা লোকাতে হাঁসফাঁস করে ওঠে। তানভিকে এমন লজ্জা পেতে দেখে মেহের চোখ ছোট ছোট করে ফেলে। নিজের ঠোঁট কামড়ে ধরে ভ্রু নাচিয়ে বলে। কি হলো মিসেস অধিরাজ, এভাবে লজ্জা পাচ্ছেন কেন? মিসেস অধীরাজ সম্বোধনটা শুনে তানভির মুখ হা হয়ে যায়। সামান্য রাগ দেখিয়ে বলে। মায়ের খাবি মেহের। 1000বার খেতে প্রস্তুত, কিন্তু আপনার লজ্জা পাওয়াটা বোধগম্য হচ্ছে না। আগে সবটা বলো, কিভাবে প্রেম হয়েছে, কিভাবে ভাইয়া রাজি হলো? তানভি ঠোঁট ভিজিয়ে বলে। মেহের হেসে বলে। আজ রেখে দিচ্ছি, তবে কি? একটা কথা জিজ্ঞাসা করি? জিজ্ঞাসা কর। প্রমিস করো রাইট আনসার দিবে? প্রমিস করার কি আছে? আহ আপু,
প্রমিস করো তো। ওকে করলাম, এবার বল। মেহের মিটিমিটি হেসে বলে। অধীরাজ ভাইয়া কি তোমাকে চুমু খেয়েছে? তানভীর চোখ বড় বড় হয়ে যায়, রাগান্বিত চোখে তাকায় মেহেরের দিকে। মেহেরের মন খারাপ করে বলে। তুমি কিন্তু প্রমিস করেছিলে সঠিক আনসার দিবে। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলে। হুম, কি সুন্দরভাবে বলো। মানে উনি আমাকে চুমু দিয়েছে। মেহেরের কথাটা শুনে খুশিতে লাফিয়ে ওঠে। তানভীর হতভম্ব হয়ে যায়। এতক্ষণ সে লজ্জায় মাথা নিচু করে রেখেছিল, এবার মেহেরের বাচ্চা মতে সব লজ্জা শেষ। মেহের দরজার সামনে গিয়ে বলে। কোথায় চুমু দিয়েছে আপু? তানভীর এগিয়ে যেতেই মেহের ভৌ দৌড়। তানভীর অজান্তেই হেসে ওঠে। তোকে কেউ অবহেলা করতেই পারবে না, দেখে নিস। খুব সুন্দর একটা সংসার হবে তোর আর নিক্সারের। তোর মাইগ্রেনের সমস্যা, এই জন্য নিক্সার তোর পাগলামোতে সাড়া দেয়। তুই ভালোবাসার কথা বললেও কিছু বলে না। ডাক্তার বলেছে মানসিক চাপে পড়লে পুনরায় আবার সেই সমস্যা দেখা দিবে। হয়তো পুনরায় সেটা হলে তোকে বাঁচানোও সম্ভব হবে না। তোকে বাঁচাতেই সবার যুদ্ধ মেহের। নিক্সার নিজেও চাই তুই সুস্থ থাকিস। যে কর্কশ কণ্ঠে কথা বলে, লোকের আত্মা কাঁপিয়ে তোলে, সেই লোকটাও তোর সাথে একদম নরম সুরে কথা বলে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে। বিকেল হয়ে গিয়েছে হয়তো। দিনের আলো বোঝা যাচ্ছে না, একদম চার দেয়ালের ভিতরে সে বন্দি। পুরো দিন ব্যয় করে রান্না করেছে, চোখ দুইটা লেগে আসছে। কেমন পাষাণ লোক, এত রান্না সে জীবনেও করেনি। কিচেনে পা রাখতেই দেখে সবকিছু বাজার করে রেখেছে আগে থেকেই। বর্তমানে সে নিজেকে এই মিনারের কাজের মেয়ে দাবি করছে। পুরাতন কাপড়, ক্লান্ত মুখ। অ্যানি ডিভানে গিয়ে শরীর ছেড়ে দেয়। মাথা ব্যথা করছে, জ্বরে পুরো শরীর পড়ে যাচ্ছে। ডিভানে বসা থেকে অজান্তেই শুয়ে যায়। গুটিসুটি হয়ে শুয়ে পড়ে এখানেই। উপরে যাওয়ার মতো সামান্য শক্তিটুকু নেই। দুপুরেও কিছু খায়নি সে জেদ ধরে। এখন পেটে মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে। অ্যানি জোরে কাঁপতে থাকে। জ্বরের ঘোরের মধ্যে কান্না করে ওঠে মেয়েটা। হুট করে একটা শব্দ বারবার কানে আসছে। বাম পাশে কেউ আছে, আর সে কিছু একটা কুপাচ্ছে। কষাই মাংস কুপালে যেমন শব্দ হয় ঠিক তেমন। নিস্তব্ধতা এত বড় মিনারের শব্দটা যেন আরো ভয়ানক হয়ে উঠছে। জ্বরের ঘোরে আরো ভয় পেয়ে ওঠে। রান্না করার সময়ও মনে হয়েছিল কেউ তাকে দেখছে বারবার। প্রতিটা মেয়ের একটা অদ্ভুত ক্ষমতা থাকে। কেউ যদি তাকে অনুসরণ করে তাহলে সহজে বুঝতে পারে। অনেকবার মনে হয়েছিল কেউ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে ভয় পেলেও পরে নিজেকে মানিয়ে নেয়। বদ্ধ বাড়িতে এত সিকিউরিটির মধ্যে কেউ আসার চান্স নেই। নিজের মনের ভুল ভেবে ভয়টা নিয়েই রান্না সমাপ্ত করে। কিন্তু এখন এমন শব্দ কেন হচ্ছে? পাশে কি কোনো রুম আছে? কেউ থাকে সেখানে? মনে হচ্ছে কিছু একটা কোপাচ্ছে। রাত হয়ে এসেছে। নাজলি বারবার রুমে পায়চারি করছে। মনটা বড্ড অশান্ত হয়ে আছে। আরিশ 3 দিন ধরে বাড়িতে আসে না। নাজলি অভদ্র লোকটাকে এক নজরের জন্য দেখতে পাচ্ছে না। অ্যানির জন্য মনটা দেওয়ানা হয়ে আছে। নাবিদ ভাই বর্তমানে কোথায় আছে, কি করছে খোদা জানে। এমন এক জায়গায় এসে বন্দি করে রেখেছে যেখানে থেকে পালানোর রাস্তাটুকু নেই। তাকে কেন বন্দি করা হয়েছে এই রহস্য সে আজও উন্মোচন করতে পারল না। তাকে কেন বিয়ে করা হয়েছে সেটাও। নাজলির আগে লাল চুলগুলোতে খামচে ধরে। এইভাবে আর কতদিন বন্দি হয়ে থাকবে সে? বাহিরের সব কিছু হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে। যে করেই হোক আরিশের সাথে আমার কথা বলতে হবে। সব কিছুর উত্তর চাই আমি। প্রয়োজনে এই লোককে আমি খুন করব। এরপর এই জায়গা থেকে পালাবো। এই মুহূর্ত মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। নাজলি কফি খাওয়ার জন্য রুম থেকে বের হয়। রাগে মাথা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। মনে মনে আরিশকে গালি দিতে থাকে। আমাকে বন্দি রেখে লুচ্চার বাচ্চা গায়েব হয়ে গিয়েছে। মরে টরে গেল নাকি খোদা জানে। আরে মরলেও অন্তত আমাকে মুক্ত করে দিয়ে মরতে পারতো। নাজলি বকবক করতে করতে কফি বানানো শেষ করে। এরপর লিভিং রুমের মতো রুমটার এখানে আসতেই কেউ দরজা খুলে প্রবেশ করে। হঠাৎ কারোর আগমনে নাজলির অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়ে সেদিকে না তাকিয়ে পায়ে থাকা জুতাটা খুলে হাতে নিয়ে নেয়। ডিম লাইটের আলোতে অবয়বটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে না। নাজলি অনেকটা দূরে ছিল। লোকটা ধীর পায়ে এগিয়ে আসছে। হাঁটার গতি খুবই স্লো। নাজলি ভয়ের মধ্যে কপাল কুঁচকে ফেলে। আরিশ নয় এটা সে কনফার্ম, কারণ এই লোক ভাল্লুকের মতো বড় বড় পা ফেলে হাঁটা চলা করে। তবে কে এসেছে? কোনো চোর নাকি কোনো ক্রিমিনাল? তাকে কি মারতে পাঠানো হয়েছে? এই লোককে মারতে পাঠিয়েছে ভালো কথা, এমন ল্যাংড়াকে পাঠিয়েছে কেন? কোন বলতে? ভালোভাবে হাঁটতেও পারছে না। নাজলি বিরক্ত হয়ে ওঠে। এই মুহূর্তে ধারালো কোনো অস্ত্রের প্রয়োজন। নাজলি কোনো কিছু না ভেবে কফির মগটা শক্ত করে চেপে ধরে। কোনোভাবে কফি ফেলে দেওয়া যাবে না, অনেক কষ্ট করে বানিয়েছে সেইটা। নাজলি পা টিপে টিপে অন্ধকারের মধ্যে কিচেনের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। কিচেনের ভেতরে ঢুকতে যাবে আচমকা কেউ পেছন থেকে তার চুল ধরে টান দেয়। তীব্র ব্যথায় নাজলি গুঙিয়ে ওঠে, কিন্তু থেমে যাওয়ার পাত্রী সে নয়। হাতে থাকা জুতাটা দিয়ে নাক বরাবর আঘাত করে বসে। সাথে সাথে কেউ রাগে চেঁচিয়ে ওঠে। হোয়াট রাবিশ!
কেউ এই কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু পরিচিত কণ্ঠস্বর কেমন অপরিচিত শোনাচ্ছে। যার গলা সবসময় কর্কশের মতো বাজতে থাকে, তার গলা আজ ধমকের মধ্যেও এমন নরম শোনালো কেন? নাজরির সামনে তাকে আঘাত করে বসেছিল। অনেক সাহস নিয়ে পেছনে তাকায়, দেখে লোকটা ধীরে ধীরে ডিভানে গিয়ে বসেছে। নাজলি আরেক দফা অবাক হয়, ক্রিমিনাল লিডার পাল্টা আঘাত না করেই এত শান্তভাবে বসে গেল। বিষয়টা নাজলির হজম হচ্ছে না। নাজলি কিচেনের দিকে এগিয়ে গিয়ে সুইচ বোর্ডের চাপ দিয়ে লাইট অন করে। সাথে সাথে পুরোটো জায়গা আলোকিত হয়ে যায়। নাজলি এক প্রকার ভয় নিয়ে তাকায় আরিশের দিকে। সে চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। লাইট জ্বালানোর ফলে চোখ খুলে নাজলির দিকে তাকায়। আরিশের চোখ দেখে নাজলি আটকে ওঠে। চোখ কেমন ঘোলাটে লাল হয়ে আছে, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, ঠোঁট কেমন লাল হয়ে আছে, শার্টটা এলোমেলো হয়ে গিয়েছে, সবসময় গুছিয়ে রাখা চুলগুলো একদম অগোছালো হয়ে আছে। কি হয়েছে ওনার? সবসময় রাগান্বিত হয়ে থাকা ব্যক্তিটাকে আজ এমন ফ্যাকাশে লাগছে কেন? নাজলি এগিয়ে যায় ধীর পায়ে। মনের অজান্তেই মানবতা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? আরিশ চোখ খুলে রাখতে পারছে না। বহু কষ্টে তাকায় নাজনির দিকে। আচমকা নাজলিকে টান দিয়ে নিজের উড়োর উপরে বসিয়ে দেয়। আকস্মিক তাল সামলাতে না পেরে নাজলি আরিশের উপরে গিয়ে আছড়ে পড়ে। আরিশ নাজলির টি শার্ট ভেদ করে উন্মুক্ত কোমর শক্তভাবে চেপে ধরে। নাজলি শিউরে ওঠে আরিশের হাতের ঠান্ডা স্পর্শে। প্রতিটা রক্তবিন্দু বরফের ন্যায় জমে যায়। নিজের অবস্থান ভুলে যায় সে। আরিশের শরীরে কড়া পারফিউমের গন্ধে যেন মাতাল হয়ে উঠছে। আরিশ নখ দিয়ে কোমরে আঁচড় কেটে বলে, প্রতিশোধ। নাজলি ব্যথায় বুক খিচে ফেলে। পুনরায় আরিশের দুর্বল স্বর ভেসে আসে, আমাকে জুতা দিয়ে আঘাত করেছো, তার প্রতিশোধ তুলে নিলাম। ব্যথায় যান যায় যায় অবস্থা নাজলির। গন্ডারের বাচ্চাকে এসেছিল মানবতা দেখাতে, আর সুযোগ বুঝে সেই বাচ্চা প্রতিশোধ তুলে নিল। নাজলি রেগে আরিশের উন্মুক্ত ঘাড়ে কামড় বসিয়ে দেয়, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁত দিয়ে চেপে রেখে। আরিশ চোখ মুখ খিচে ফেলে, মুখে নোনতা কিছু অনুভব করে নাজলি ছেড়ে দেয়। রক্ত দেখে বাঁকা হেসে বলে, প্রতিশোধ টু? আরিশ গম্ভীরতা টেনে বলে। এখন আমি যদি কামড় বসাই? নাজলি ছটফটিয়ে ওঠে। খবরদার। কিন্তু আমার প্রতিশোধ তুলবে কে? আমার কামড় সামলাতে পারবে তো? একটা কামড় নয়, অনেকগুলো দেবো। তুমি দিয়েছো ঘাড়ে, আর আমি দেবো অন্য জায়গায়। নাজলি আরিশের কথায় শার্ট শক্ত করে চেপে ধরে। অস্থির লাগছে এখন তার এইসব। নির্লজ্জ এই লোক, এটার সাথে থাকা উচিত নয়। নাজলি বিরক্তি হয়ে বলে, ছাড়ুন আমাকে। আরিশ সামান্য হেসে বলে, হুম, আমার প্রতিশোধ এখনো বাকি। নাজলি তাকায় লোকটার দিকে। চোখ চলে যায় আরিশের লাল হয়ে যাওয়া ঠোঁটের কাছে। লোকটা হাসছে, অসম্ভব সুন্দর লাগে হাসলে। নাজলি অজান্তেই বলে, আপনি হাসতেও পারেন? আরিশ চোখ বন্ধ করে ফেলে। কোনো উত্তর করল না সে। নাজলির গরমে অস্থির হয়ে ওঠে। আরিশের শরীর নাজলির কাছে প্রচুর গরম অনুভব হচ্ছে। সে নিজেও যেন সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছু একটা মনে হতে আরিশের কপালে হাত রাখে। জ্বরে কপাল পুড়ে যাচ্ছে। নাজলি অবাক হয়ে তাকায় আরিশের দিকে। এই কারণেই লোকটা এত সহজ আর নরম আচরণ করছে। কি সুন্দর এই পুরুষটা, কি মায়াবী আর বাচ্চা লাগছে, অথচ পুরো পাপের চাদরে ঢেকে গিয়েছে। শেষের বাক্যটা খুব শক্তভাবে বিড়বিড়ালো নাজলি। আরিশের গলায় হাত রেখে বলে, আপনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, দ্রুত মাথায় জলপট্টি দিয়ে জ্বর নামাতে হবে। নাজলি কোল থেকে ওঠার জন্য ছটফটিয়ে ওঠে। নড়ে না, শান্ত হয়ে বসে থাকো। নাজলি শক্ত গলায় বলে, আপনি কাকে ভাবছেন জানি না, তবে আমি নাজলি, আপনার শত্রু। এতটা নরম আচরণ করবেন না, আমার হজম হয় না। শত্রু নয়, ঝগড়ার সঙ্গী। ঝগড়া আমি নই, আপনি করেন। মিথ্যে বলা পাপ। থমথমে খেয়ে যায়। ভূতের মুখে আল্লাহর নাম। নাজলি ভ্রুকুচকে বলে, পাপ পুণ্য বাছাই করেও কাজ করেন আপনারা? স্মাগলিং, মাদক, অস্ত্র পাচার, খুন, এসব বুঝি খুব পুণ্যের কাজ? নাজলি কথাটা বলে আরিশের ওপর থেকে উঠে আসে। আরিশ জ্বরের ঘরে বলে, তোমাকে প্রচুর শাস্তি পেতে হবে। তুমি ক্রিমিনাল লিডার আরিশের সাথে তর্ক করছো? রাতের নিস্তব্ধতা এক অব্যক্ত শূন্যতায় ঘন সঞ্চিত স্তর, যেখানে আকাশ জুড়ে ঝুলে আছে দিগন্তময় অন্ধকার। এমনভাবে জমাট বেঁধে আছে যেন মনে হচ্ছে বিষণ্ণ কোনো মহাকালের কালো বস্ত্র পৃথিবীকে আচ্ছাদন করেছে।
বাতাসে শীতল স্যাঁতস্যাঁতে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশে। সময়ের অপ্রকাশিত রহস্য সেখানেই পচে জমাট বেঁধে আছে। গাছের ডালপালাগুলো অদৃশ্য বায়ুর চাপে নিচে থেমে থাকা ভাস্কর্যের মতো হয়ে আছে। চারিপাশে কোনো শব্দ নেই, তবুও রাতের অন্ধকারে শব্দের অনুপস্থিতিটাই ভয়ঙ্কর। দূরবর্তী ঝোপঝাড়ে কখনো আকস্মিক পাতার ঘর্ষণ উঠে আসছে, যেন কোনো অদৃশ্য কোনো ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দ পদক্ষেপে। হয়তো এটাই সত্যি, রাত্রের আকাশে চাঁদের মতো অবয়ব অস্পষ্ট হয়ে আছে। সে চাঁদের আলোতে দেখা মিলে দুইটা অবয়বের। একজন হিংস্র পদক্ষেপে কালো হুডিতে আবৃত হয়ে আছে, চোখ মুখ দেখার বা বোঝার কোনো উপায় নেই। বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যেতে থাকে, পেছনে রেখে যাচ্ছে মাটির নিচে স্থাপিত নরকময় টর্চার সেলকে। গ্যাংস্টার বস ধূসর হিংস্র চোখ দুটির দিকে চারপাশ এক পলক তাকায়, মুখে কাঠিন্য ভাব। নিককে দাঁড়িয়ে পড়তে দেখে অধীরাজ কপাল কুঁচকে বলে, নিক দাঁড়িয়ে গেলেন কেন বস? মাথার হুডি খুলে ফেলে, মুখের মাস্কটা আলগা করে গম্ভীর গলায় বলে। কারোর পায়ের শব্দ শুনতে পেয়েছিস? অধীরাজ কাত নাড়িয়ে বলে, না বস, সন্ধিয়ান কোনো শব্দ আসেনি, হয়তো বাইরে গার্ডদের পায়ের আওয়াজ। কিছুক্ষণ চুপ থাকলো, চারিপাশে আরও একবার দৃষ্টি রেখে মুখটা পুনরায় কাঠিন্য করে ফেললো। নিচের ঠোঁট কামড়ে ধরে রেখে কিছুক্ষণ নাক দিয়ে বারবার নিঃশ্বাস টানে। অধীরাজ ছোট ছোট চোখে তাকায় নিজের বসের দিকে। বিড়াল যেমন মাছের খুঁজে গন্ধ ছুকে, নিককে এই মুহূর্তে তার কাছে ঠিক তেমন মনে হচ্ছে। নাক দিয়ে কি কোন এত গন্ধ নিচ্ছে বস? অধীরাজ নীরবতা কাটিয়ে প্রশ্ন করে। বস আর ইউ ওকে? নিক গম্ভীর হয়ে আঙ্গুল দিয়ে কপাল ঘেঁষে বলে। হুম। অধীরাজ ভ্রু নাচিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যায়। গাড়ির কাছে গিয়ে বিরতিহীনভাবে ঢুকে ড্রাইভিং সিটে বসে পড়ে। নিক নিজেও গাড়িতে গিয়ে বসে পড়ে। মিনিটের ভেতরে গাড়ি টর্চার সেল এরিয়া থেকে বের হয়ে যায়। সমস্ত গার্ড গাড়িটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ গ্যাংস্টার বসের আগমনে সবার রুহুটা যেন বেরিয়ে যাচ্ছিল। অন্ধকারের মধ্যে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়িটা ছুটে চলছে। নিক ঠোঁট কামড়ে আর চোখে পেছনে তাকাতে গিয়েও থেমে যায়। অধীরাজের দিকে তাকিয়ে বলে। হারিস কোথায়? অধীরাজ গাড়ি চালানোর জন্য মধ্যে মনোযোগ দিয়ে বলে, বস আরিস স্যারের প্রচণ্ড জ্বর এসেছে, তাই ওনাকে বাগান বাড়ি পর্যন্ত দিয়ে এসেছে। অধীরাজের কথা শেষ হতেই নিক চেঁচিয়ে ওঠে। হোয়াট? জ্বর এসেছে মানে? কখন জ্বর এসেছে? নিকের হঠাৎ চেঁচিয়ে ওঠাতে অধীরাজ থমথমে খেয়ে যায়। গলা শুকিয়ে আসে বেচারার। সাথে বাঘ রেখে হাঁটাচলা করে যে ব্যক্তি, তার ধমকে তো গর্জন উঠবে। অধীরাজ নিজেকে সামলিয়ে বলে, নিক বস জ্বর কখন এসেছে শিওর জানি না। ফ্রান্সের অস্ত্র ব্যবসায়ী আলেসিও মোরত্থির সাথে মিটিংয়ে ছিলেন। সেখান থেকে ফিরে স্যার নিজের অফিসিয়াল রুমে যায়। আমি ভ্যালেউর সাথে পরবর্তী কন্ট্যাক্ট নিয়ে কথা বলে ভাবলাম স্যারের সাথে দেখা করে যাই। দেখা করতে গিয়ে ওনার নাজেহাল অবস্থা, চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তাকাতে পারছে না। আমি অধৈর্য হয়ে ডাক্তার কাছে নিয়ে যেতে চাইলাম, বলল এইসবে কিছু হবে না, এখন বাগান বাড়িতে যাবে। স্যার একা আসতে চাইলে আমি জোর করে এগিয়ে দিয়ে আসি। পুরোটা ঘটনা শুনলো শান্তভাবে। এই প্রথম হয়তো গ্যাংস্টার বস পুরো ঘটনা শান্তভাবে শুনেছে। অধীরাজ প্রচুর অবাক হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। নিক রাগে কিছু বিশ্রী গালি উচ্চারণ করে, কপাল ঘেঁষে বলে, তোর ওকে একা ছাড়া উচিত হয়নি। জ্বর আসলে এই ছেলের হুঁশ থাকে না, মাতালের থেকে অধম হয়ে যায়। অধীরাজ কিঞ্চিত হেসে বলে, সামান্য সময়ের জন্য হার্টলেস থেকে বাচ্চাতে পরিণত হয়। বাচ্চা যেমন নিষ্পাপ ঠিক তেমন। নিক বিরক্তি নিয়ে বলে, শত্রুরা মেরে চলে যাবে অথচ ভুলতে পারবে না। রক্তাক্ত শরীর নিয়ে দিনের পর দিন যুদ্ধ করে গিয়েছে, অথচ সেই ছেলের জ্বর আসলে সব ক্ষমতা ভ্যানিশ। নিক বিরক্তির নিঃশ্বাস ফেলে, ঘন ঘন নিঃশ্বাস টানছে সে। অধীরাজ আর চোখে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখে নিজের বন্ধুর জন্য ব্যাকুল হয়ে যাওয়া বসকে। নিক ঠোঁট কামড়ে বলে, হুট করে জ্বর আসার কারণ? স্যার হয়তো সেদিনকার গভীর ক্ষত থেকে। নিক কপাল কুঁচকে মনে করে সেদিনকার কথা। কায়াত আর ইগোরের লোকেরা নিকের উপরে হামলা করেছিল। তাদের একটাই উদ্দেশ্য, নিককে মেরে অ্যানিকে ছিনিয়ে নিয়ে যাওয়া। এরই মধ্যে হঠাৎ নিকের উপরে হামলা করে বসে, কিন্তু ভুলবশত সেদিন নিক নয় আরিশ ছিল। পিঠে ছুরি দিয়ে আঁচড় কেটেছিল। আঘাত তাদের মতো হার্টলেসনের জন্য বেশি না হলেও সাধারণ মানুষের জন্য ছিল প্রচুর গভীর। চামড়া কেটে সাদা মাংস বের হয়ে গিয়েছিল, কিন্তু এতেও ক্রিমিনাল লিডারের কোনো ভ্রুক্ষেপ ছিল না। নিক নিঃশ্বাস টেনে বলে, তুই এখন আরিশের কাছে যায়, শত্রুর রুমে ঢুকে মেরে চলে যাবে, সারাই বলতেও পারবে না। মাতালের মতো পড়ে আছে নিশ্চয়ই। আমি একটু পর আসছি। অধীরাজ আমতা করে বলে। কিন্তু বস। নিক ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, নিক হোয়াট?
বস কোনো গার্ড নেই আপনার সাথে, তো আর ইচ্ছারও নেই। তো এখন আমি চলে গেলে কিভাবে হবে বস? শত্রুরা যদি অ্যাটাক করে তখন? কপাল কুঁচকে বলে। দীর্ঘ 4 বছর যখন নেকড়ের গুহায় থেকে যুদ্ধ করেছিলাম তখন কোথায় ছিলি? অন্ধকার রুমে যখন মরণ যন্ত্রণায় কষ্ট ভোগ করছিলাম দিনের পর দিন তখন কোথায় ছিলি? গ্যাংস্টার বস নিক জেভরান নিজেকে প্রোটেক্ট করতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। অধীরাজ প্রথমে ইমোশনাল হয়ে গেলেও পরবর্তীতে থতমত খেয়ে বলে, জি বস, কিন্তু আরিফ স্যারের কাছে তো ওনার ওয়াইফ আছে, আপনি অযথা চিন্তা করবেন না। কপাট রাগ দেখিয়ে থমকে ওঠে। এই মেয়ে সুযোগ পেলে হারিসকে মেরে পালিয়ে যেতেও 2 বার ভাববে না। অধীরাজ গাড়ির স্টিয়ারিংয়ে নজর দিয়ে বলে, উনি অনেক ভালো বস, আমি নিজের চোখে দেখেছি। স্যারকে স্বামী স্বামী বলে কান ঝাঁঝা বানিয়ে দিচ্ছিল। চোয়াল চেপে বিড়বিড় করে ওঠে। একটাকে নিয়ে তো আমি সামলাচ্ছি, তাই অপরটা কেমন ভালো হবে ধারণা আছে আমার। কথাটা বিড়বিড় করে বললেও অধীরাজ শুনল। মুচকি হেসে গাড়ি চালানোর মধ্যে মনোযোগ দেয়। প্রশ্ন করার আর সাহস হয়নি। এখন উদ্দেশ্য আরিশের বাড়িতে যাওয়া। নাজলি পাত্রে করে ঠান্ডা পানি নিয়ে আসে, কিন্তু কাপড়ের টুকরোর জন্য বিপাকে পড়ে যায়। সে তো রুমালও ব্যবহার করে না। হঠাৎ আরিশের প্যান্টের পকেটে নজর যায়। নাজলি কপালে ভাঁজ ফেলে আরিশের কাছে গিয়ে বসে। আরিশ উবুর হয়ে শুয়ে আছে। নাজলি শান্তভাবে বসে আরিশের পকেটে হাত রাখে। হাতটা জাস্ট পকেটের ভেতরে ঢুকাতে যাবে, এমন সময় আরিশ খপ করে হাতটা ধরে ফেলে। নাজলি হাতটা শক্তভাবে চেপে ধরে বলে, আমার পকেটে কেন হাত দিচ্ছিলে? কিসের ধান্দা? চুরি করছিলে? কি চাই, টাকা? নাজলি চল শক্ত করে আরিশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। রাগ দেখিয়ে বলে, রুমাল খুঁজছিলাম, এতটাও ভিখারি নই যে গুন্ডার থেকে চুরি করতে হবে। আরিশ শব্দ করে সামান্য হাসলো, তবে সেই হাসি পুনরায় ভেতরে চলে যায়। নাজলি প্রচুর অবাক হয় লোকটার হাসি দেখে। হাসলে কতটা নিষ্পাপ লাগে, অথচ জেগে উঠলে জানোয়ারে পরিণত হয়। আরিশ নাজলির কাজ শক্ত করে চেপে ধরে বলে, রুমাল কেন খুঁজছিলে? আরিশের এমন ব্যবহারে নাজলি রেগে বলে, ওয়াশরুম ক্লিন করব, তাই আপনার রুমালের প্রয়োজন। আরিশ জ্বরের ঘোরেও বিরক্ত হয়ে যায়। নাজলির দিকে তাকিয়ে বলে, খবরদার রুমালে হাত দেবে না। কেন, দিলে কি হয়েছে? আবার প্রশ্ন করছো? করছি। আপনি কি বিশ্বাস করে নিয়েছেন নাকি আমি ওয়াশরুম ক্লিন করব? আরিশ নাক মুখ কুচকে বলে। তোমাকে নিয়ে বিশ্বাস আছে নাকি? নাজলি দাঁত কিরমিরিয়ে তাকায়। নাজলি কিছু বলতে চাপে, তার আগে আরিশ ধমক দিয়ে বলে। আবার প্রশ্ন করছো? সে ধমকে নাজলি নিজেকে সংযত করলো, কোনো মতে জেদটা কন্ট্রোলে করে বলল, আচ্ছা, করছি না প্রশ্ন, আপাতত রুমালটা দিন। কপালে জলপট্টি দিয়ে দিতে হবে, না হলে জ্বর নামানো মুশকিল হয়ে যাবে। আরিশ শোয়া থেকে উঠে বসে। চোখ খুলে রাখতে পারছে না, তবু বহু কষ্টে তাকিয়ে বলে, নাজলি আমাকে কেন সেবা করতে চাইছো? মনুষ্যত্ববোধ থেকে। শত্রুর জন্য মনুষ্যত্ববোধ? এতটা উতলো কেন হচ্ছ? কে তুমি? থমকে যায় একটা প্রশ্নতে। কে তুমি? আসলে কে সে? তার পরিচয়টা ঠিক কোথায়? এই লোকটার জন্যই বা এত দরদ দেখাচ্ছি কেন? সে তো তাকে বন্দি করে রেখেছে, তাহলে কিসের আবার মানবতা? নাজলি কথাগুলো অজান্তে অনুভব করে, কিন্তু এরপরও আরিশের পকেটে হাত রাখে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা সাদা রুমাল পায়। নাজলি রুমালটা ভিজিয়ে আরিশকে ইশারা দিয়ে বলে। শুয়ে পড়ুন। আরিশ চোখ বন্ধ করে বলে। কোথায় শোবো? নাজলি দাঁত পিষে বলে। আর কিচেন রুমে যাবেন? আরিশ ঠোঁট নাড়িয়ে বলে, সাথে সাথে নাজলি নাকচ করে চেঁচিয়ে ওঠে। একদম নয়, নিজের স্বামী ছাড়া কাউকে স্থান দেব না এখানে। আমি কে? নাজলি থমকে যায় আরিশের নেশালো কণ্ঠে। নিজের অবস্থানের কথা মনে করে বলে, আরিশ কাউকে ঠকিয়ে বিয়ে করে নেওয়া স্বামী নামক আসামি, যাকে কোনোদিন এক মুহূর্তের জন্য ভালোবাসা জন্মায়নি, জন্মেছে শুধু ঘৃণা। বাচ্চাদের মতো মাথা নাড়ে। নাজলি প্রচুর অবাক হয় আরিশের বাচ্চামো কাণ্ডে। এই আরিশকে সে চেনে না। ও যাকে চেনে সে হলো ক্রিমিনাল লিডার আরিশ, গ্যাংস্টার বস নিক জেভরানের ডান হাত, যার এক একটা কথাও হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেয়, যার দৃষ্টি বাজ পাখির থেকেও তীক্ষ্ণ। কিন্তু এই লোক তো জ্বরের বেকায়দায় একদম বাচ্চা হয়ে উঠেছে। নাজলি তপ্ত শ্বাস ফেলে। এরপর কিছু একটা ভেবে কাউচের উপরে বসে পড়ে। ঠিক তখনই আচমকা আরিশ নাজলির কোমর পেঁচিয়ে ধরে। এমন ব্যবহারে নাজলি হতবম্ব হয়ে যায়, কিন্তু নিজেকে ছাড়িয়ে নেয় না। ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে বলে, এমন বাচ্চাদের মতো পাগলামো করছেন কেন? জ্বর হলে অনেকে বোধ শক্তি হারিয়ে ফেলে শুনেছি, কিন্তু তাই বলে এমন হয়ে যায় এই প্রথম দেখলাম। আরিশ উত্তর করল না। নাজলি কপালে জলপট্টি রেখে বলে, আরিশ
একটা কথা জিজ্ঞাসা করছি, চুপচাপ আমার উত্তর দিবেন, ওকে? মাথা নাড়ায়। নাজলি অধরে পুনরায় বাঁকা হাসির রেখা টেনে বলে, আমাকে কেন বন্দি করে রেখেছেন? কেন আমাকে এমন একটা জায়গায় সবার থেকে দূরে রেখেছেন? কেন বলেন তো, ঠিক কি কারণে? নাজলি আরিশ নাজলির উরুর মধ্যে নাক ডলে পড়ে। তোমাকে ওরা মেরে ফেলতো, আর তোমার কিছু হলে অ্যানি আজীবন নিককে অপরাধী বানিয়ে যাবে। তোমাকে ওদের হাত থেকে বাঁচাতে এখানে রাখা হয়েছে। আরিশের কথায় নাজলি চমকে ওঠে। ও কে? আর কে মারতে চায় আমাকে? আমি কোনো সন্ধান পাইনি কেন? আরিশ চুপ করে আছে। নাজলি কথা বললেও একইভাবে জলপট্টি দিয়ে যাচ্ছে। আরিশের জ্বরের মাত্রা আরও বৃদ্ধি পায়। নাজলি কিছুটা ভয় পেয়ে যায়। এমন জ্বরের তাপ আগে কখনো দেখেনি সে। সব কিছু বলে আরিশের শার্ট খোলার জন্য প্রস্তুতি নেয়। শার্টের বোতামগুলো খুলতে আরিশ চোখ বন্ধ করেই বলে। জামা কাপড় খুলছো কেন? নাজলি বিরক্তি নিয়ে বলে, আপনার লজ্জা হরণ করব, তাই। লজ্জা হরণ করবে ভালো কথা, প্যান্টে হাত দিও না। নাজলি কপাল কুঁচকে বলে। কেন? আরিশ বিড়বিড় করে ওঠে। সেদিকটা আমার বউয়ের হক, অন্য কাউকে দিতে চাই না আমি। নাজলি বোকা বনে যায়। বলছে কি এই মাতাল নির্লজ্জ লোক? হঠাৎ নাজলির চোখ যায় আরিশের পিঠে, যেখানে একাধিক ক্ষতের দাগ আছে, কিন্তু একটা ক্ষত ভাজেভাবে তাজা হয়ে আছে। নাজলির বুকটা কেঁপে ওঠে। এমন তাজা ক্ষত নিয়ে কেউ কিভাবে চলাচল করতে পারে? আল্লাহ কি ওদের কোনো অনুভূতি দেয়নি? নাজলি ঠোঁট কামড়ে ধরে আরিশের পিঠে হাত রাখে। সাথে সাথে আরিশের শরীরটা নড়ে ওঠে। নাজলি ফু দিয়ে বলে, ব্যথা কিভাবে পেয়েছেন? জানি না। জানেন কি তাহলে? কিভাবে যুদ্ধ করা যায়, নাকি কিভাবে প্রতারণা করে রুমে বন্দি করা যায়? এই বললেন আমাকে বাঁচাতে এখানে নিয়ে এসেছেন। বিশ্বাস করব কিভাবে বলুন? এক বন্ধু আমার বোনের জীবনকে নরকে পরিণত করেছে, অন্য বন্ধু এসেছে আরেক বোনকে বাঁচাতে। এতটা সোজা মনে করেন আমাকে? নাজলি থামে। কাকে বলছে সে এসব? এই লোক তো নিজের মধ্যেই নেই। এখন বলা আর না বলাটা সেম। নাজলি একটু পরপর মাথায় জল পট্টি দিয়ে যাচ্ছে। আরিশ নাজলির পেটে মুখ গুজে বলে, তোমার শরীর থেকে সুগন্ধি আসছে কোথা থেকে? নাজলি নাক মুখ কুচকে ফেলে। আরিশের গরম নিঃশ্বাস অনুভব করতে ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে মেয়েটা। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। ছাড়ুন, 3 বেলা খেতে দিন, এটাই অনেক। সুগন্ধি পাবো কোথা থেকে? আরিশ বেঘরে শ্বাস ফেলছে। মূলত নাজরির সাথে তার কিসের সম্পর্ক সেটা ভুলে বসেছে। অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে। নাজরি আরিশের কপালে হাত স্পর্শ করে অধৈর্য হয়ে বলে, হায় আল্লাহ, শীঘ্রই ডাক্তার ডাকতে হবে। আপনার জ্বর তো একদম বেপরোয়াভাবে বাড়ছে। নাজরি ওঠার জন্য সামান্য চেষ্টা করতে আরিশ শক্তভাবে চেপে ধরে। পেটে মুখ গুজে অস্ফূর্ত স্বরে বলে, প্লিজ যেও না, যেও না আম্মু, আম্মু যেও না। নাজরির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চোয়াল ঝুলে আসে তার। কি বলছেন এইসব? আপনার আম্মু কে? আমি আপনার আম্মু হলাম কবে? আরিশের কোনো রেসপন্স নেই, শুধু একই বাক্য বিড়বিড় করছে, আম্মু যেও না প্লিজ, আম্মু যেও না। নাজলি আরিশের দিকে কান খাড়া করে রাখে। আরিশের মুখের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে ফেলে। আরিশের স্পর্শ আরো গভীর করে তোলে। একদিকে নাজরির নিঃশ্বাস আটকে আসার অবস্থা। এতদিন ঝগড়া রাগ জেদের মিশ্রণে স্পর্শ করেছে, এমন অনুভূতি কোনোদিন হয়নি। আজ এমন অনুভূতি কেন হচ্ছে? ভেতরে ধুক ধুক করছে কেন? কেন শরীর ঘেমে যাচ্ছে? নাজলির পায়ের পাতা শিরশির করে উঠেছে। এই লোক তো মাতালদের থেকেও বেশি কন্ট্রোললেস হয়ে পড়েছে। আদৌ জ্বর এসেছে নাকি মদ গিলে এসেছে? নাজলি সন্দেহ করে আরিশের মুখের কাছে গিয়ে নাক দিয়ে নিঃশ্বাস টানে। নাক ছিটকে বিড়বিড় করে বলে, কড়া পারফিউমের গন্ধ ছাড়া কোনো বাজে গন্ধ নেই। তার মানে মদ গিলেনি। মাতাল না হলে জ্বরেতে কেউ এতটা জ্ঞানহীন কিভাবে হয়ে পড়ে? নাজলি আরিশের দিকে ঝুঁকে বিড়বিড় করে যাচ্ছে। আচমকা আরিশ তাকে আরও চেপে ধরে। আরিশের অবাধ্য হাত চলে গেছে এমন এক জায়গায় যা নাজলির পুরো শরীরকে স্তব্ধ করে দেয়। চোখ দুইটা বড় বড় হয়ে যায়। হঠাৎ দরজা খোলার শব্দে নাজলি হকচকিয়ে ওঠে। চোখের পাতা ঝাপটে ঠোক গিলে, ঠোঁট ভিজিয়ে পেছনে তাকাতেই চোখ মুখ খিচে ফেলে। অধীরাজ মুখ হা করে তাকিয়ে আছে আরিশ আর নাজলির দিকে। নাজলি ঠোঁট ছোটার জন্য ছটফট শুরু করে দেয়, কিন্তু আরিশের শক্ত বাঁধন থেকে মুক্ত হতে পারছে না। নাজলি দাঁত পিষে রেখে কটমট করে বলে, শালার জ্বর এসেছে অথচ শক্তি কমেনি। এমনভাবে চেপে আছে যেন আমি তার সত্যিকারের বউ। অধীরাজের পাশে একজন কুচকুচে কালো ব্যক্তি দাঁড়িয়ে আছে। লোকটার পোশাক দেখে বোঝা যাচ্ছে একজন ডাক্তার। ডাক্তার গলা কেশে অধীরাজের দিকে তাকিয়ে বলে, অধীরাজ কি উত্তর দেবে? আসলে কি হয় এই মেয়ে? বউ, কিন্তু এই বিয়ের তো কোনো অর্থ নেই। প্রয়োজনে আনা হয়েছে, প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু তারা এতটা কাছাকাছি হয়েছে আছে কেন?
দেখে বোঝা যাচ্ছে সব ঠিকঠাক। অধীরাজ ধীর আওয়াজে বলে, আরিফ স্যারের ওয়াইফও নেই। ডাক্তার ভ্রু নাচিয়ে তাকায়, দেখেই বোঝা যাচ্ছে খুব আশ্চর্য হয়েছে। নিম্ন আওয়াজে বলে, আপনার স্যার আমাকে ছাড়ছে না, কিভাবে উঠবো আমি? সাহায্য করুন আমাকে। অধীরাজের অধরে হাসির ঝিলিক। হয়তো সে হেসেছে, কিন্তু সেই হাসি কেউ দেখেনি। পকেট হাতড়িয়ে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে নেয়। ডক্টর অধীরাজের এমন কাণ্ডে অবাক হয়ে জিজ্ঞাসা করে। অধীরাজ বাঁকা হেসে বলে, সেটা তুমি বুঝবে না, আপাতত স্যারকে দেখো গিয়ে, বস আসবে কিছুক্ষণ পরে। নিক আসবে শুনে ডাক্তার শুকনো ঢোক গিলে দ্রুত আরিশের কাছে যায়। যত দ্রুত সম্ভব চিকিৎসা করা, কেটে পড়া ভালো। নিকের সামনাসামনি হয়ে জমকে আলিঙ্গন করতে চায় না সে। ডাক্তার নাজির দিকে তাকিয়ে বলে, নাজরি বিরক্তি প্রকাশ করে বলে, না থাকা ছাড়া তো উপায় নেই, দেখছেন না শামুকের মতো কিভাবে চিপকে আছে। নাজরি বিরক্তি বুঝতে পেরে ডাক্তার আর কথা বাড়ালো না, চুপচাপ আরিশের চিকিৎসা করতে থাকে। ডাক্তার চিকিৎসা আর আরিশ নাজরিকে আরও চেপে ধরেছে। নাজরি সহ্য করতে না পেরে রাগ দেখিয়ে বলে, পেটের ভিতরে ঢুকে যাবেন নাকি? মহিষের মতো এমন গুতুগুতি করছেন কেন? আরিশের কোনো হেলদোল নেই। নাজলির কথায় ডাক্তার কেসে ওঠে। অধীরাজ ঠোঁট কামড়ে হাসে, এরপর গম্ভীরতা টেনে বলে, স্যারের জ্বর আসলে সে নিজে মরতে থাকে না, উনি একদম বাচ্চাদের মতো হয়ে যায়। তাই স্যারের জ্বর আসলে বস কখনো একা ছাড়ে না। নাজলি কপাল কুঁচকে বলে। বসকে? অধীরাজ ভ্রুতে ভাঁজ ফেলে তাকায়। যার বোনকে মাসের পর মাস আটকে রেখেছে, সেই বোন তার শত্রুকে চেনে না? অধীরাজ বক্ষ টান টান করে দাঁড়িয়ে বলে। গ্যাংস্টার বস নিক জেব্রানকে চিনেন? নাজলি খুব সাবলীলভাবে উত্তর দেয়। ওহ, তাহলে আপনার বস আজ উনাকে একা ছেড়েছে কেন? আপনার বোনের জন্য। নাজলি কপাল কুঁচকে বলে। মানে? মানে আপনার বোন বাড়িতে একা আছে। নাজলি তাচ্ছিল্য হেসে বলে, আজ তো একটা জানোয়ারের সাথে সাথে থাকে, ভয় পাবে কাকে আর? অধীরাজ খুব শান্ত কণ্ঠে উত্তর দেয়। চলুন আপনাকে নিয়ে সেই মিনারে রেখে আসি, দেখি আপনিও রাতে ভয় পান কিনা। দুর্বল ভেবে বোকামি করবেন না। দুর্বল ভাবার মতো বোকা নই আমরা। নাজলি বিরক্তিকর চোখে তাকায় অধীরাজের দিকে। অধীরাজেরও তীক্ষ্ণ দৃষ্টি। নাজলি দাঁত পিষে বিড়বিড়ায়, সবগুলো হাফ লেডিস, মেয়েদের মতো ঝগড়াতেও ওস্তাদ। অবশ্য যাদের লিডার এমন, তারা আর কেমন হবে? অধীরাজ শোনেনি কথাটা, শুনলে হয়তো পাল্টা রিয়াকশন আসতো। ডাক্তার ভালোভাবে পরীক্ষা করে বলে। ডাক্তার উঠে দাঁড়ায়, এরপর ধীর পায়ে করিডর পেরিয়ে বেরিয়ে যেতে থাকে। অধীরাজ ঈগল দৃষ্টিতে তাকায় নাজলির দিকে। নাজলি দৃষ্টির মানে কিছুটা অনুমান করে বলে, হাত রক্তাক্ত করার শিক্ষা আমরা পাইনি, আর একজন অসুস্থ ব্যক্তির ওপর আঘাত করার মতো নরপশুও নই। সবাইকে নিজেদের মতো ভাবাটা তো বোকামি, গ্যাংস্টার বসের চামচা। অধীরাজ চোয়াল শক্ত করে বলে। বাপ মায়ের আসলে বড় হওয়ার সন্তান কিভাবে অনুমান করবে হাত রক্তাক্ত করা মূল ইতিহাস। অধীরাজ আর দাঁড়ালো না কথাটা বলে। রাগের তাপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তার বসকে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারে না। এই কারণে ঠিক কতজনের কলা কেটেছে তার হিসাব হয়তো অধীরাজের কাছেও নেই। অধীরাজ চলে যেতে নাজরি তপ্ত শ্বাস ছাড়ে। লোকটা এমনভাবে ধরে ঘুমাচ্ছে যেন সে খুব আপন কেউ। জ্বর ভালো হয়ে গেলেই তো আবার আগের রূপে ফিরে আসবে। লুচ্চাদের মতো হাত নাড়াচাড়া করছে কেন এত? ভাগ্যিস লোকটা অসুস্থ, না হলে জায়গা মতো একটা লাথি দিত। মেয়ে কাছে পেয়েই লুচ্চামি করার স্বাদ বুঝিয়ে দিত। কিন্তু নিরুপায় নাজলি নিজের শত্রুকে সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত প্রায় 1টার কাছাকাছি নিক মেইন করিডর পেরিয়ে ভেতরে প্রবেশ করে। পুরো বাড়িতে একদম পিনপতন নীরবতা, শুধুমাত্র গ্যাংস্টার বসের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নিক গম্ভীর পা ফেলে উপরে দিয়ে উঠতে যাবে, এমন সময় কিছুর শব্দে থমকে যায়। ঘাড় ঘুরিয়ে তাকায় সে, সাথে সাথে কপালে ভাঁজ দেখা যায়। বাম হাতে লাইট অন করে, সাথে সাথে ডিভানের মধ্যে শুয়ে থাকা একটা ছোট্ট অবয়ব ভেসে ওঠে। শীতে কাঁপছে অসম্ভবভাবে। নিক চোয়াল শক্ত করে ফেলে। রুম রেখে এখানে শুয়ে থাকাটা একদম পছন্দ হয়নি তার। রাগে তিরতির করে কেঁপে ওঠে তার শরীরটা। ক্ষুব্ধ হয়ে গ্যাংস্টার বস এগিয়ে আসে অ্যানির দিকে। কাছে এসে হ্যাঁচকা টান দিতে যাবে, এমন সময় থেমে যায়। অ্যানি কিছুটা বিড়বিড় করছে। মেয়েটা সজাগ আছে বুঝতে বাকি নেই। নিক তীক্ষ্ণ চোখে সামান্য ঝুঁকতে কপালে ভাঁজ ফেলে। একটা তাপ তার শরীরে লাগছে। নিক সন্দেহবশত অ্যানির কপালে হাত রাখে। সাথে সাথে গ্যাংস্টার বস অধৈর্য হয়ে পড়ে। গলায় হাত রেখে পরীক্ষা করতে যাবে, তার আগে অ্যানি খপ করে ধরে ফেলে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ বন্ধ রাখা অবস্থায় বিড়বিড় করছে। একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। অ্যানির রিজেকশনে নিকের চোয়াল শক্ত হয়ে আসে। হিংস্রতা নিয়ে অ্যানির হাতটা চেপে ধরে। এরপর এক ঝটকায় ফেলে দিয়ে বলে, হাত সরা, গুজাগুজির জন্য স্পর্শ করছি না, পুরো শরীর গরম হয়ে আছে।
অ্যানি হাতে ব্যথা পেয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। নিক কপাল কুঁচকে ফেলে। কি হয়েছে, কাঁদছ কেন? আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করলে কি করবে? অ্যানি অধরে বাঁকা হাসি ফুটিয়ে বলে, যেভাবে নিজের আপন চাচাকে কেটে 50 টুকরো করেছিলাম, ঠিক সেই অবস্থা করব। কলিজা টেনে নিয়ে এসে যেভাবে কুকুরকে খাইয়েছিলাম, ঠিক সেই অবস্থা করব। নিকের হাত থেমে যায়। গম্ভীর হয়ে ওঠে মুখমণ্ডল, চোখে অজানা চাহনি। ভ্রু নাচিয়ে বলে, অ্যানি মানে? শব্দ করে খিলখিল করে হেসে ওঠে। নিকের ব্লেজার খামচে ধরে বলে, নিক আমার দিকে কেউ কুনজর দিলে তার চোখ তুলে ফেলি। নিজের চাচাকেও ছাড় দেয়নি, আপনাকে ছাড় দিব ভাবলেন কিভাবে? ঠোঁট কামড়ে ধরে শক্তভাবে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে রক্ত আর অন্ধকারে ফোবিয়া আছে, তাহলে দেহ কেটে খণ্ড বিখণ্ড করলে কিভাবে? অ্যানি পিটপিট করে চোখ খুলতে চাচ্ছে, কিন্তু তার হুঁশে নেই। নিজের ওপরে নিজেই রেগে বলে, নিক বলেশ্বর এমন করছেন কেন? অ্যানির বাহু চেপে ধরে থমকে ওঠে। ঠাঁটিয়ে দিব এক থাপ্পড়, বেয়াদব। মুখ দিয়ে বিশ্রী শব্দ উচ্চারণ করলে 2 ঠোঁট সেলাই করে রাখবো। নিকের ধমকে অ্যানি চুপ হয়ে যায়। বিড়াল ছানার মতো নিজেকে সিটিয়ে নেয়। নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে, প্রশ্নের উত্তর পাইনি। রক্তে ফোবিয়া থাকলে খুন করেছো কিভাবে? অ্যানি বিড়বিড় করে বলে, নিজের সম্বল বাঁচাতে সিংহকেও শিকার বানাতে প্রস্তুত থাকে প্রতিটা মেয়ে। তাই তো চাচাটাকেই মেরে দিয়েছি। 50টা টুকরো করেছিলাম। নিকের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটতে থাকে। বাঁকা হেসে বলে, অ্যানি গুড। আমি নিজেও নিজের জন্মদাত্রীকে গলা চেপে মেরেছিলাম। জন্মদাত্রীর রক্তে রাঙানো আমার হাত। হেসে বলে, তার মানে আপনিও আমার মতো খারাপ, আপনিও খুন করেছেন? চোয়াল শক্ত করে বলে, আমি খুন করি না, ভার্সিটিতে স্টুডেন্টদের আদর্শের শিক্ষা দিই। আর কিছু জানা আছে আমার সম্পর্কে? অ্যানি চোখ বন্ধ করা অবস্থায় মাথা 2 পাশে নাড়ায়, যার অর্থ আর কোনো প্রশ্ন নেই। নিক অ্যানির দিকে খেয়াল করে। সে পুরনো জামাটা এখনো পরে আছে। নিক প্রগাঢ় ক্ষুদ্রতায় অ্যানির জামাটা একটানে ছিঁড়ে ফেলে। এরপর সামান্য চেঁচিয়ে ওঠে, রোজগার করি কার জন্য, যদি তোকে সারাদিন পুরনো কাপড় পরে থাকতে হয়? নিজের কাপড়টা ছিঁড়ে ফেলাতে অ্যানি নিকের বুকে ঘুষি দিয়ে বলে, কাপড় ছিঁড়েছেন কেন আমার? জানেন একটা জামার দাম ঠিক কত হয়? জানবো কিভাবে? আমি তো কৃষিকাজ করে দিনে এনে দিনে খাই। এত দাম কিভাবে জানি বলো? আর আমার বাড়ি গাড়ি সব তো তোর বাপে করে দিয়ে গিয়েছে। অ্যানি কোনো সারা শব্দ নেই। নিক ঠোঁট কামড়ে ধরে। সে কেন এত অস্থির হয়ে পড়ছে বুঝতে পারছে না। অ্যানি রীতিমতো কাঁপছে। ধীরে ধীরে কাঁপন বৃদ্ধি পেতে থাকে। নিক এক ঝটকায় অ্যানিকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত রুমের ভেতরে প্রবেশ করে। অ্যানিকে শুয়ে দিয়ে বুক পর্যন্ত চাদরটা টেনে দেয়। দ্রুত নিজের শরীরের শার্ট খুলে ফেলে। এরপর অ্যানির সাথে চাদরের নিচে ঢুকে পড়ে। অ্যানির শরীরের বর্তমানে ছোট্ট কাপড়টা ছাড়া আর কিছু নেই। নিক নিজে উন্মুক্ত হয়ে অ্যানির শরীরটা বুকের সাথে মিশিয়ে নেয়। কিন্তু আদৌ কি গ্যাংস্টার বস ঠিক আছে? যে নারী সামান্য সান্নিধ্য আসলে কন্ট্রোললেস হয়ে পড়ে, আজ তাকে অর্ধনগ্ন অবস্থায় বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিক দাঁত পিষে নিজেকে বসে আনার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে ওয়াইনের বোতল প্রয়োজন, না হলে কিছু একটা ঘটে যাবে। নিক অ্যানির মুখের দিকে তাকিয়ে রাগে চোয়াল শক্ত করে বলে, অসুস্থ তাই থেমে গেলাম। লোকে বলে খারাপের সাথে খারাপ মেলে, ভালোর সাথে ভালো, আর খুনির সাথে খুনি। তথাকথিত ভাবে পুরো সাম্রাজ্যের চোখে আমি এক সাইকোপ্যাথ। এখন তো দেখছি আমার থেকেও বড় সাইকো তুমি। নিজের আপন চাচাকেই মেরে ফেললে, আর মেরে থেমে থাকুনি, দেহটাকে টুকরো টুকরো করে ফেললে। কিন্তু তোমার জন্য ঠিক কতজনের মাথা আলাদা করেছে তার কোনো হিসেব নেই বেবি গার্ল। তুমি তোমার চাচাকে মেরেছো, আর আমি আশেপাশের সবাইকে। ফজরের আজান হয়ে গিয়েছে। বাহিরে সামান্য আলো ফুটে উঠেছে ধীরে ধীরে। আরিশ মাথা চেপে চোখ খুলে তাকায়। মাথা ব্যথার কারণে সবকিছু ঝাপসা দেখছে। মাথার উপরে ভেজা কিছু অনুভব হতেই নাক মুখ কুঁচকে ফেলে। ভেজা অংশটা অনুভব করে কপালে আবার হাত রাখে। ভেজা রুমালটা চোখের সামনে নিয়ে সাথে সাথে উঠে বসে। তার ব্যক্তিগত রুমাল ভেজা অবস্থায় কপালে আসলো কিভাবে? আরিশ ডিভান থেকে নামার জন্য সামান্য নড়তেই নাজলি নড়ে চড়ে ওঠে। আরিশ কপাল কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা মেঝেতে বসে আছে, আর মাথাটা ডিভানের উপরে রাখা, একদম আরিশের মাথা বরাবর ছিল।
বসা অবস্থায় হাত মাথার নিচে রেখে ঘুমিয়ে গিয়েছে। আরিশ শান্ত দৃষ্টিতে তাকালো নাজলির দিকে। লাল চুলগুলো ফর্সা মুখটার উপরে পড়ে আছে, চুলের কারণে মুখটা ভাসমান নয়। আরিশ যেন বিরক্ত হলেও মুখ চুলে পড়াতে বিরক্তি নিয়ে বাম হাতের সাহায্যে আলগোছে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। আচমকা নাজির চোখ খুলে ফেলে, তার দৃষ্টি একদম আরিশের দিকে। আরিশ থমথমে মুখে তাকিয়ে আছে। নাজির চোখ খুলতে পারছে না ঘুমের জন্য। আরিশের মস্তিষ্ক নড়ে ওঠে। গলা কেশে নাজির দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, এখানে কি করছো? আমার পাশে কি করছিলে? নিজের রুম ছেড়ে এখানে কেন এসেছো? নাজির নিশ্চুপভাবে একই ভঙ্গিতে হাতের উপরে মাথা রেখে শুয়ে পড়ে। ঘুমের কারণে আপাতত মাথা কাজ করছে না, তাই এই মুহূর্তে কারোর কথাও কানে ঢুকছে না। নাজলিকে নিশ্চুপ থাকতে দেখে আরিশ নাজলির হাতে হ্যাঁচকা টান দিয়ে ধমকে ওঠে। এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? আমার পাশে কি তোমার? নাজলি বিরক্তি নিয়ে তাকায় আরিশের দিকে। কিছুক্ষণ চোখের পালক ফেলে সাবলীলভাবে বলে, সমস্যা কি আপনার? সারা রাত ঘুমাতে দেননি, এখন আবার নাটক শুরু করেছেন কেন? আরিশ কপাল কুঁচকে ফেলে। নাজলির কথা কর্ণে প্রবেশ করতেই ঠোঁট কামড়ে ধরে। নিজের দিকে বারবার তাকায়। নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে গম্ভীর সুরে বলে, কি হয়েছিল আমাদের মধ্যে কাল? আর যদি হয়েও থাকে তাহলে আটকালে না কেন? নাজলি পুনরায় ঘুমাতে গিয়েও থম মেরে যায়। আরিশের কথাটা বুঝতে না পেরে বলে, আর মানে? আরিশ চোয়াল শক্ত করে বলে, ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না। যা হয়েছে ভুলে যাও। আর যদি কিছু হয়ে থাকে স্বপ্ন ভেবে মাথা থেকে মুছে ফেলো, কারণ কোনো ঘনিষ্ঠ কাহিনী আমার মনে পড়ছে না। নাজলির মুখ হা হয়ে গিয়েছে। কি বোঝাতে চেয়েছে আর এই ক্রিমিনালের বাচ্চা বুঝলো কি? নাজি যেন লজ্জা পেতেও ভুলে গেছে, তবুও কেন যেন সামান্য লজ্জা লাগছে। তবে সেটা প্রকাশিত হলো না। নাজি বসা থেকে চোয়াল শক্ত করে বলে, আপনার অশ্লীল মাইন্ডের ওপর রহমতের বৃষ্টি হোক। বলেছি একটা আর ভাবছেন আরেকটা। আরিশ নিজেও উঠে দাঁড়ায়। খালি শরীরে ট্যাটুগুলো ছলছল করছে। বাম হাতে পুরোটাই বাঘের মুখের ট্যাটু করা, আরও বিভিন্ন শব্দ লেখা। নাজলি এখনও তাকায়নি আরিশের দিকে। আরিশ ডিভান থেকে টি শার্ট তুলে জড়িয়ে নিতে নিতে বলে, অসভ্য মেয়ে, এত তর্ক করো কোন সাহসে? লিসেন মিস নাজলি, আমি তর্ক পছন্দ করি না। আর তুমি নিজেই বললে সারা রাত ঘুমাতে দেইনি। নাজলি ভ্রু নাচিয়ে বলে, আর আপনি ভেবে ফেললেন অনেক কিছু হয়ে গিয়েছে। আপনি ভাবলেন কিভাবে? আপনি আমার কাছে এসেছেন আর আমি নাজুলি সেটা মেনে নিয়েছি, আপনাকে কাছে আসতে দিয়েছি। নাজলির কথা শুনে আরিশ শান্তির নিঃশ্বাস ছাড়ে। বিরক্তি নিয়ে সামনে হাঁটতে থাকে। নাজলি কপাল কুঁচকে তাচ্ছিল্য সরে বলে, এই পর্যন্ত ঠিক কয়টা মেয়েকে বেডে নিয়ে গিয়েছেন ক্রিমিনাল লিডার আরিশ? আরিশের পা থেমে যায়। মাথা ব্যথা করছে এখন পর্যন্ত, তাই এতক্ষণ তেমন রিয়াক্ট করেনি। কিন্তু এই মেয়ে তো লিমিট ক্রস করে ফেলছে। আরিশ ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষু নেয় তাকায়। আরিশের চোখ দেখেও নাজলির ডোন্ট কেয়ার ভাব। আরিশ রাগটা নিয়ন্ত্রণে আনতে ঠোঁট কামড়ে ধরে বলে, বেডে যাওয়ার ইচ্ছে জেগেছে নাকি? রুচির দুর্ভিক্ষ নামেনি আমার, তবে আপনাকে নিয়ে সন্দেহ হচ্ছে। শুনেছি কোনোদিন মেয়েদের সান্নিধ্যে যাননি, অথচ আজ নিজে ভার্জিন কিনা সেটা বুঝতে পারলেন না। আমার কথা না হয় আপনি বুঝেননি, কিন্তু আপনার তো নিজেকে নিজে অনুভব করে বুঝে নেওয়া উচিত ছিল আদৌ শারীরিক কোনো পরিবর্তন ঘটেছে কিনা। যদি কিছু একটা সত্যি হয়ে যেত তাহলে তো অনেক পরিবর্তন আসতো। যেহেতু কিছু পরিবর্তন আসেনি, তার মানে আপনার কাছে এসব নর্মাল। নাজির কথাটা পুরোটা শেষ না হতে আরিশের আত্মা কাঁপানো ধমকের সম্মুখীন হয়। নাজির ফাক অফ ইডিয়েট। কিছু হয়নি তখন পরিবর্তন আসবে কোথা থেকে? ঠোঁটে বকরা হাসি ফুটিয়ে বলে, কিন্তু আপনি তো ভেবে নিয়েছেন। আরিশ নিশ্চুপ হয়ে তাকায় নাজির দিকে। নাজির চোখে মুখে জিতে যাওয়ার আনন্দ। আরিশ সেদিক তাকিয়ে বাঁকা হাসলো। গম্ভীর হয়ে এক পা দুই পা করে এগিয়ে আসতে থাকে। আরিশকে আসতে দেখে নাজির হাসি থেমে যায়। মুখে ভয় পাখিরা এসে হামলে পড়ে। আরিশ আর নাজির দূরত্ব বেশি নয়। আরিশ মাত্র 3 কদম ফেলতেই নাজির কাছে চলে আসে। নাজির 2 পা পিছিয়ে যায়। শুকনো ঠোক গেলে পুনরায় তেজ দেখিয়ে বলে, আরিশ সারা রাত সেবা না করে গলা চেপে মেরে ফেলা উচিত ছিল আপনাকে। ভ্রু কুঁচকে বলে, সেবা করছো? হ্যাঁ বাবা, আমি তোমার সেবা করেছিলাম। জ্বরের কারণে অর্ধ জ্ঞানহারা হয়েছিলে, আর আমি তোমার শিউরে বসে জলপট্টি দিয়ে দিয়েছি। কিন্তু দেখো, দুধকলা দিয়ে সারা রাত কালসাপ পুষেছি। সকালে উঠেই নিজের আসল রূপে ফিরে ছবল দেওয়ার জন্য এগিয়ে এসেছে। নাজরির প্রতিটা কথা শুনেও আরিশ ধমকে ওঠে। হোয়াট দ্য স্টুপিড! বাবাকে তোমার? নাজির ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলে, আপনি আমাকে আম্মু আম্মু বলে সারা রাত জড়িয়ে ধরেছিলেন। আপনি নিজে আম্মু ডেকেছেন আর আমি বাবা বললেই দোষ?
আরিশের কেন জানি কথাটা পছন্দ হলো না। রাগে পুরো শরীর কেঁপে ওঠে। এক ঝটকায় নাজলির বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আচমকা এমন হওয়াতে নাজলি হতবম্ব হয়ে যায়। আরিশ নাজলির ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে শক্তভাবে স্লাইড করে। নাজলি ব্যথা পেয়ে মুখটাকে বিকৃত করে ফেলে। আরিশ আচমকা নাজলির গাল চেপে ধরে চোয়াল শক্ত করে ফেলে। মানি অথবা না মানি, মানো অথবা না মানো, কাগজে সাইন করে হালাল আছো বর্তমানে। আল্লাহর কালাম পাঠ করে হয়তো হালাল হওনি, কিন্তু আইনিভাবে হালাল হয়ে গিয়েছো। স্বীকার না করলেও স্ত্রী হও তুমি আমার, যেটা আমি অস্বীকার করি। কিন্তু অস্বীকার করলেও এইটাই সব থেকে বড় সত্য, তুমি ক্রিমিনাল লিডারের কয়েকদিনের স্ত্রী। সময় ফুরালে যাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তবে এই মুহূর্ত বাস্তবতার অস্বীকার করে মায়ের সাথে তুলনা করলে জবান বন্ধ করে দেব। মা ছেলের সম্পর্ককে অপবিত্র করবে না। জ্বরের ঘোরে অচেতন অবস্থায় বলেছি আমি। আরিশের প্রতিটা কথা ধমকে বললে নাজির চোখে অপরাধবোধ জেগে ওঠে। সত্যি মায়ের মর্যাদা সব থেকে উপরে, কিন্তু বাস্তবতা হলো সে এই লোকটার স্ত্রী। কথাটা দিয়ে মজা করা একদম উচিত হয়নি। নাজির শান্ত কণ্ঠে বলে। সরি, খেয়াল ছিল না এইসব। আরিশ এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে।